দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ। ফ্যাসিবাদী সরকার অর্থনীতিতে যে বিপর্যয় ঘটিয়েছে, রাজনৈতিক সংস্কার ছাড়া পুনরুদ্ধার সম্ভব নয় বললেন অর্থমন্ত্রী। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, ঔষধ, চিকিৎসা সরঞ্জাম, মোবাইল ফোন ও প্রযুক্তি পণ্যে শুল্ক কমানোর প্রস্তাব বাজেটে। দাম বাড়বে সিগারেট, বিলাসবহুল গাড়ি ও আমদানি করা শৌখিন পণ্যের। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় 8 দিন হাসপাতালে লাইসেন্স বাতিল। ভর্তি রোগীদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের। এবার নৌপথে বিএসএফের পুশিনের চেষ্টা রুখে দিল বিজিবি। পুশিনকে ভারতের হিন্দুত্ববাদী সরকারের মুসলিম বিদ্বেষী আচরণ বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে অসম্ভব আশার পকেট বান্ধব বাজেট দিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 9.5 লাখ কোটি টাকার মেগা এই বাজেটের পাতায় পাতায় মানুষকে স্বস্তি দেওয়ার পরিকল্পনা তার। সে লক্ষ্যে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কর ছাড়ের তালিকা দীর্ঘ করা ও বিনিয়োগ বাড়ানোর নতুন রোডম্যাপ ঘোষণা করলেন তিনি। সব মিলিয়ে নতুন বাজেট গণতান্ত্রিক ও মানবিক করার চেষ্টায় বিভিন্ন পদক্ষেপ ঘোষণা করেছেন তিনি। তবে সমালোচনা সত্ত্বেও কোনো প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ রাখার পুরনো পথেই হাঁটলেন অর্থমন্ত্রী। বাজেটের খুঁটিনাটি জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। অধিবেশন শুরুর আগে এভাবেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাজেটের দলিল হাতে সংসদ কক্ষে ঢোকেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গত বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাজেট উপস্থাপন করুন। দেশকে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অগ্রযাত্রায় আগামী 1 বছরের জন্য রাষ্ট্রের আয় ব্যয় ও অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেট দিলেন অর্থমন্ত্রী। আমাদের সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণে ক্রিয়েটিভ অর্থনীতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করছি। রাষ্ট্রের পরিচালন খরচ ও উন্নয়ন ব্যয়ের পরিকল্পনায় 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। নতুন বাজেটের আকার বিদায়ী বাজেটের তুলনায় 19% বড়। 2026-27 অর্থ বছরের বড় বাজেট দেওয়ার পেছনে অর্থমন্ত্রীর যুক্তি, এই বাজেট প্রবৃদ্ধি বাড়াবে। আর তাই নতুন বাজেট দিয়ে 6.5% প্রবৃদ্ধি অর্জনের স্বপ্ন দেখালেন তিনি। বাজেটের আগে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ালেও এবার কর ছাড় দিয়ে 2 অঙ্কের মূল্যস্ফীতিকে 7.5% নামিয়ে আনার টার্গেট ঠিক করলেন তিনি। এবারের বাজেটের বড় অংশই যাবে সরকারের পরিচালন ব্যয়ে। এই খাতে খরচের প্রস্তাব করা হয়েছে 6,21,000 কোটি টাকা। এই খরচের 14% যাবে সরকারি কর্মচারীদের বেতন ভাতায়, আর 20% খরচ হবে বিভিন্ন ঋণের সুদ পরিশোধে। সুদ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয়েছে 1,27,500 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ প্রদানের ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন, ছোট বড় বা মেগা প্রকল্প নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা ছাড়াই 3 লাখ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন অর্থমন্ত্রী। আমরা সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই নতুন যাত্রার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাইছি। অসম্ভব আশাবাদের এই বাজেটে রাজস্ব আয়ের টার্গেট ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। বিপুল এই অর্থের মধ্যে এনবিআরকে আয় করতে হবে 6,04,000 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, মেরামত ও রূপান্তরের এরপরও বাজেটে ঘাটতি থাকবে 2,43,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা ধার করবে সরকার। এর মধ্যে ব্যাংক থেকে নেওয়া হবে 1,12,000 কোটি, সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে নেওয়া হবে 15,000 কোটি টাকা। সরকার 10টি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে বাজেট প্রস্তাব দাঁড় করিয়েছে। বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য 14,500 কোটি টাকা বরাদ্দ সহ সার্বিক সামাজিক সুরক্ষায় 1,44,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সৃজনশীল অর্থনীতির জন্য বরাদ্দ থাকছে 500 কোটি টাকা। ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, তবে ফ্রিল্যান্সার ও প্রযুক্তি বান্ধব আয়ে থাকছে বিশেষ ছাড়। খুচরা ব্যবসায় 2% হারে বসছে অগ্রিম শুল্ক। এমন বেশ কিছু পরিবর্তনের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী। সব মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা ও মানবিক বিবেচনা সম্পন্ন সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠা ছাড়া এই রাজনৈতিক সংস্কার টেকসই হবে না।
নতুন বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়ানোর পাশাপাশি 5 বছরের জন্য নতুন রোডম্যাপ ঘোষণা করলেন অর্থমন্ত্রী। তবে আয়সীমা কিছু বাড়ানো হলেও কর হার প্রতি ধাপেই 5% করে বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তিনি। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি, কর্মসংস্থান বাড়ানো এবং জিনিসপত্রের দাম সহনীয় রাখার মধ্য দিয়ে বাজেটে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার স্বপ্ন দেখিয়েছেন অর্থমন্ত্রী। সরকার চলতি বছরের পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কর্মসূচি চালু করেছে। তবে সমালোচনার পরও বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ বন্ধের পথে হাঁটেননি অর্থমন্ত্রী। জমি ও ফ্ল্যাট বেচাকেনায় স্বপ্রণোদিত হয়ে ঘোষণা দিলে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ রাখলেন তিনি। নতুন বাংলাদেশ গড়ার আশায় শুধু অঙ্ক বদল নয়, বাজেটের পুরো দর্শন বদলে দিতে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট দিলেন অর্থমন্ত্রী। এই বাজেট দিয়েই সন্ধিক্ষণে থাকা অর্থনীতিকে আইসিইউ থেকে বের করতে চান তিনি। কিন্তু বিদায়ী বাজেটে 9 মাসে যেখানে মাত্র 52% বাস্তবায়ন হয়েছে, সেখানে এত বড় বাজেট কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো পথনকশা দেননি অর্থমন্ত্রী। আর তাই প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানো ছাড়া এই বাজেট কতটা সফলতার মুখ দেখবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা। বিগত সরকারে রেখে যাওয়া দুর্বল কর্মসংস্থানহীন অর্থনীতিকে সঠিক রাস্তায় ফেরানোর চ্যালেঞ্জে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার প্রথম ও বাংলাদেশের 55তম বাজেট পেশ করেছেন। বাজেটে সামাজিক নিরাপত্তা খাত, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ অন্তত 8 ধরনের নতুন কর্মসূচি যুক্ত হচ্ছে, যাতে প্রয়োজন বিপুল অর্থ। বড় ঘাটতি ধরেই রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। সক্ষমতা নিয়ে বরাবরের প্রশ্ন থাকলেও 6,04,000 কোটি টাকা বড় রাজস্ব সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে এনবিআরকে। রিপোর্ট গোলাম মঈনুল হাসানের। গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। দীর্ঘ 20 বছর পর বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে পেয়েছে অর্থ পাচার, ঋণ খেলাপিতে বিপর্যস্ত খুবই দুর্বল অর্থনীতি। এরপর নির্বাচন ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক পুনরুদ্ধার সবকিছু সামলাতে হবে অর্থমন্ত্রীকে। এর মধ্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক ভিশন ও বেশ কিছু কর্মসূচি বাস্তবায়নের প্রয়োজন বিপুল বরাদ্দ। অর্থমন্ত্রী সেসব মাথায় নিয়ে সাজিয়েছেন রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাব। অর্থমন্ত্রী হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে আমি আজ এই মহান সংসদে আমাদের প্রথম বাজেট প্রস্তাবনা উত্থাপনের জন্য দাঁড়িয়েছে মাননীয় স্পিকার। দেশে উচ্চ বৈদেশিক অনুদান মিলে এবার 6,95,000 কোটি টাকা পেতে চাই সরকার। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা। বাকি অর্থ এনবিআর বহির্ভূত কর থেকে 25,000 কোটি টাকা ও 66,000 কোটি টাকা অর্থমন্ত্রী নিতে চান কর বহির্ভূত উৎস থেকে। করের বাইরে 6,150 কোটি টাকা হিসাব করা হয়েছে বৈদেশিক অনুদান থেকে। বাজেটে ঘাটতি ধরা হয়েছে 3.6%, যার টাকার অঙ্কে দাঁড়ায় 2,43,000 কোটি টাকা। ঘাটতির সবচেয়ে বড় অংশ 1,27,000 কোটি টাকা নেয়ার সরকারের পরিকল্পনা অভ্যন্তরীণ ঋণ থেকে। বাকিটা নেবার আসা বৈদেশিক ঋণ থেকে, যার পরিমাণ 1,09,850 কোটি টাকা। নদী সমূহের নব্যতা। প্রস্তাবিত বাজেটে ব্যাংক খাত থেকে 1,12,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সঞ্চয়পত্র থেকে 8,500 কোটি টাকা ও অন্যান্য খাত থেকে 6,500 কোটি টাকা নেওয়ার পরিকল্পনা করেছেন অর্থমন্ত্রী। নীতি পরিকল্পনায় শতাংশের হিসেবে সবচেয়ে বেশি অর্থ পাওয়ার লক্ষ্য 37.9%। মূল্য সংশোধন কর বা ভ্যাট থেকে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ আয়কর থেকে 36.4%। সম্পর্ক শুল্ক আর আমদানি শুল্ক থেকে যথাক্রমে 13.6% ও 10.3% নেওয়ার পরিকল্পনা নিয়েছেন অর্থমন্ত্রী। ভূ রাজনৈতিক অস্থিরতার জেরে অর্থমন্ত্রী ভ্যাট থেকে পাবার লক্ষ্য 2,82,915 কোটি টাকা, আয়কর থেকে 2,19,835 কোটি টাকা। এরপর সর্বোচ্চ অর্থ আদায় খাতগুলো সম্পর্ক শুল্ক থেকে 82,283 কোটি টাকা ও আমদানি থেকে 61,939 কোটি টাকা। ব্যাংক অ্যাকাউন্টে অর্থের উপর আবগারি শুল্ক থেকে নেওয়ার পরিকল্পনা 7,285 কোটি টাকা। গত কয়েক বছর ব্যক্তির কর্মুক্ত আয়ের সীমা বাড়ানোর দাবি এবার পূরণ হয়েছে। কর্মুক্ত আয়ে 5 অর্থ বছরের আয়করের রোডম্যাপও দিয়েছেন অর্থমন্ত্রী। আসছে অর্থ বছরের আগের চেয়ে 25,000 টাকা বাড়িয়ে 3,75,000 টাকা পর্যন্ত বাৎসরিক আয় দিতে হবে না কোনো কর। 2030-31 অর্থ বছরে কর্মুক্ত আয় সীমা 4.5 লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। জিডিপি 2.7%। সরকারি ও বেসরকারি প্রকল্পের অর্থায়নে
শেয়ার বাজারকে ব্যবহার করা হবে ও লেনদেন একদিনে নিষ্পত্তি করার পরিকল্পনারও কথা বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থমন্ত্রী। নিশ্চিতের পাশাপাশি গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। অংশ হিসেবে প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেটে কর শুল্ক কমানোর প্রস্তাব এসেছে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, ঔষধ, চিকিৎসা সরঞ্জাম, মোবাইল ফোন ও প্রযুক্তি পণ্যে, যার ফলে দাম কমবে এসব পণ্যের। অন্যদিকে সিগারেট, বিলাসবহুল গাড়ি ও আমদানি করা শৌখিন বেশ কিছু পণ্যে করভার বাড়ানো হয়েছে, এতে বাড়বে এসব পণ্যের দাম। আমদানির পরিবর্তে দেশে উৎপাদিত পণ্যের করভার কমানোতেই জোর দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। বিস্তারিত মামুন আব্দুল্লাহর রিপোর্টে। দেশে বিরাজ করছে গেল 16 মাসের মধ্যে রেকর্ড 9.42% মূল্যস্ফীতি। একই সাথে বিনিয়োগ স্থবিরতা ও কর্মসংস্থানের মধ্যে স্বস্তির অপেক্ষায় মানুষ। তখনই পেশ হলো তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম জাতীয় বাজেট। রেকর্ড 9,38,000 কোটি টাকার 55তম বাজেটে কর ও শুল্ক কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যাতে নিত্য প্রয়োজনীয় পণ্য, শিল্পের কাঁচামাল, চিকিৎসা সামগ্রী, প্রযুক্তি পণ্য ও পরিবেশ বান্ধব খাতে খরচ কমবে। একই সাথে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ ও বিলাসী পণ্যে করভার বাড়ানোর প্রস্তাব এসেছে নতুন বাজেটে। রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে কিছু পণ্যের কর হার বৃদ্ধিতে বাজার দর বাড়তে পারে যেসব পণ্যের। প্রস্তাবিত বাজেটে সিগারেটের সব স্তরের মূল্যসীমা বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যেখানে নিকোটিন পাউচ ও সিগারেটের ফিল্টার তৈরিতে কাঁচামালের উপর 300 থেকে 350% সম্পূরক শুল্ক বাড়ানো হতে পারে। ফলে বাড়বে সিগারেট ও নিকোটিন জাতীয় পণ্যের দাম। দেশে উৎপাদিত অ্যালকোহলের উপর লিটার প্রতি 500 টাকা নতুন ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে, ফলে বাড়তে পারে স্থানীয় সব ধরনের মদের মূল্য। দেশীয় প্রক্রিয়াজাতকরণ শিল্পকে সুরক্ষা দিতে এবং আমদানি নিরুৎসাহিত করতে কাজু বাদামে 5 থেকে বাড়িয়ে 25% এবং বিদেশি হিমায়িত মাছের উপর নতুন করে 15% ভ্যাট আরোপের ফলে বাড়বে এসব পণ্যের দাম। আবাসন ও অবকাঠামো খাতের জন্য দুঃসংবাদ থাকছে প্রস্তাবিত বাজেটে। উৎপাদন পর্যায়ে 10% কর ও ভ্যাট বাড়ানোয় দাম বাড়বে মাইল্ড স্টিল অর্থাৎ MS রডের দাম, এতে বাড়তে পারে ফ্ল্যাটের দাম। বিলাসী পণ্য, বিদেশি প্রসাধনী, উচ্চ মূল্যের প্যাকেটজাত খাদ্যপণ্য এবং নতুন করে আরও 10টি ক্যাটাগরির পণ্যের আমদানির উপর 20% ভ্যাট আরোপের প্রস্তাব এসেছে। ফলে শৌখিন ও বিদেশি ব্র্যান্ডের পণ্য কিনতে গুনতে হবে বাড়তি অর্থ। এবারের বাজেটে আমদানিকে করা হচ্ছে নিরুৎসাহিত, পাশাপাশি দেশীয় শিল্পকে সুরক্ষা ও উৎসাহ দিতে নজিরবিহীন কর ছাড় ও ভ্যাট অব্যাহতি দেওয়ার পরিকল্পনা নিয়েছে নতুন সরকার। উচ্চ মূল্যস্ফীতি ও বাজারে লাগাম টানতে নিত্যপণ্যের সরবরাহ চেইনে কমানো হচ্ছে করের চাপ। চাল, ডাল, পেঁয়াজ, ভোজ্য তেল ও চিনি সহ প্রায় 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর 1 থেকে 5% থেকে কমিয়ে মাত্র 0.5% করা হচ্ছে। ফলে দেখার অপেক্ষায় এসব পণ্যের দাম কমে কিনা। এবারের বাজেটে মধ্যবিত্তদের জন্য সবচেয়ে বড় সুখবর থাকছে গৃহস্থালী, ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের বাজারে। দেশে উৎপাদিত এসব পণ্যের ভ্যাট 15% থেকে সরাসরি কমিয়ে 7.5% করার প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে ফ্রিজ, এসি ও টিভির দাম কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশে তৈরি মোবাইল ও ল্যাপটপ উৎপাদনের কাঁচামাল আমদানিতে কর কমানো হচ্ছে, ফলে দাম কমবে প্রয়োজনীয় এই পণ্যের। ডিজিটাল অর্থনীতিকে চাঙ্গা করতে এবং তরুণদের সৃজনশীল কাজে উৎসাহিত করতে এবারের বাজেটে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য থাকছে ধামাকা। ফেসবুক ও ইউটিউবারদের উপর দীর্ঘদিন ধরে থাকা 7.5% ভ্যাট ও 7% আয়কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব এসেছে নতুন বাজেটে। শৌখিন ব্যক্তি এবং নতুন বিবাহিতদের জন্যও আছে বড় সুখবর। স্বর্ণালংকার বিক্রির উপর শতাংশ ভিত্তিক ভ্যাটের বদলে নির্দিষ্ট পরিমাণ ভ্যাট নির্ধারণের প্রস্তাব আছে নতুন বাজেটে। ফলে কমবে জুয়েলারি পণ্যের দাম। পরিবেশ বান্ধব সবুজ বাংলাদেশ গড়তে সৌর বিদ্যুতে সোলার প্যানেলের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক অব্যাহতির মেয়াদ 2031 সাল এবং সৌর উৎপাদনে করমুক্ত সুবিধা 2035 সাল পর্যন্ত বাড়ছে। ফলে দাম কমবে এসব পণ্যের। একই সাথে পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি ও ই-বাইক উৎপাদনে বিশেষ কর সুবিধা দেওয়ার পাশাপাশি আমদানি শুল্ক প্রত্যাহার করা হচ্ছে হাইব্রিড গাড়িতে।
একই সাথে সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হচ্ছে ওষুধ তৈরির ৬৮টি কাঁচামালের ফলে হার্টের রিং, চোখের লেন্স ও ক্যান্সারের কিছু জীবন রক্ষাকারী ওষুধে ভ্যাট ও কর রেয়াত কমবে। এতে কমবে চিকিৎসা ও ওষুধের ব্যয়। বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে চল আছে দাম বাড়ার সাথে সাথে তা কার্যকর হলেও প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের দাম কমার ইঙ্গিত দেওয়া হলেও তা কার্যকর দেখা যায় না। এমন নিয়ম এবার ভাঙবে বলে প্রত্যাশা তাদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস একথা জানান। গত ২৭ মে ভোরে আদ্দিন হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভোর ৬টা থেকে ৯টার মধ্যে ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার দিনই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। ৪ জুন তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শওকত হোসেন জানান, তদন্তে হাসপাতালের চরম অবহেলার প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভবনটি হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত নয়। সংশ্লিষ্ট কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং স্বাভাবিক ভেন্টিলেশন না থাকায় অক্সিজেনের ঘাটতি তৈরি হয় ও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। এছাড়া ৯০০ বর্গফুটের ওই কক্ষে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। তদন্তে আরও উঠে আসে, নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে কোনো সক্রিয় ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স ছিল না, সেখানে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না এবং দায়িত্বরত সেবিকাদের চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। পত্রে স্মারক নং আদ্দিন হাসপাতাল ৬/৬/৬ তারিখ ৯/৬/২০২৬ খ্রিস্টাব্দ মোতাবেক যে জবাব ও ব্যাখ্যা প্রদান করা হয় তাহা কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক না হওয়ায় দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982 এর 11(২) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। সুন্দরবন উপকূলীয় সীমান্তে নদীপথে এবার বিএসএফ এর পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক একটি কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত রাখা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। সাতক্ষীরার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় এই পুশিনের চেষ্টা করা হয়। বিজিবি জানায়, গত ৮ জুন থেকে ১০ জুন ভোর পর্যন্ত ভারতের বিএসএফ ১৮ থেকে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে নদীপথ সহ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পুশিনের চেষ্টা করে। বিজিবির তৎপরতায় বিএসএফ এর পুশিনের চেষ্টা সম্ভব হয়নি বলে জানিয়েছেন শ্যামনগরের নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর। বিজিবি আরও জানায়, পুশিন ঠেকাতে এরই মধ্যে সীমান্তবর্তী সংশ্লিষ্ট বিওপিগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন, নিয়মিত অতিরিক্ত রাত্রিকালীন টহল, মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধি এবং বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া নদীপথে পুশিন ঠেকাতে সীমান্তবর্তী নদী এলাকায় হাই স্পিড বোটের মাধ্যমে নিয়মিত টহল অব্যাহত রয়েছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে আয়োজন করা হচ্ছে সচেতনতামূলক বিভিন্ন সভাও। বাংলাভাষী ও মুসলিম হওয়ার অপরাধে কয়েকশো বাসিন্দাকে জোর করে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন সরকার। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কড়া পাহারায় বাংলাদেশে ঢুকতে পারছে না পশ্চিমবঙ্গের বিতাড়িত বাসিন্দারা। ফলে দুই দেশের মাঝের নোম্যান্স ল্যান্ডে অবস্থান করতে বাধ্য হচ্ছেন অনেকেই। অনুপ্রবেশকারী বাংলাদেশি আখ্যা দিয়ে পুশিনের চেষ্টা করলেও আন্তর্জাতিক গণমাধ্যম তুলে ধরছে ধর্মান্ধ বিজেপি সরকারের মুসলিম বিদ্বেষী আচরণ। সাজিদা ইসলাম তন্নির, ডেস্ক রিপোর্ট। বাস্তুহীন এই মানুষগুলোকে ভারতের বিভিন্ন স্থান থেকে এনে জড়ো করা হয়েছে বাংলাদেশ লাগোয়া সীমান্তের নোম্যান্স ল্যান্ডে। মাঝরাতে তাদেরকে জোর করে ভারত সীমান্ত পার করিয়ে নোম্যান্স ল্যান্ডে এনে বাংলাদেশের ভেতরে ঢুকিয়ে দেওয়ার অপচেষ্টা করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যদিও বাংলাদেশের সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবির কড়া নজরদারিতে প্রতিবারই ব্যর্থ হচ্ছে সেই অপচেষ্টা। আজকে ফজরের সময় আমি এখানে যে আপনারা দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে 140-এর 4S মানে সাবফিলার। এখান দিয়ে একটা গেট আছে, এই গেট দিয়ে তারা এই 6 জন নারী, শিশু, বৃদ্ধ সহ 6 জন লোককে আজকে ভোরবেলা অর্থাৎ ফজরের সময় গেট খুলে আমাদের দিকে দিচ্ছিল। আমাদের টহল ফাঁটি এখানেই ছিল। আমরা এটা কোম্পানি কমান্ডার লেভেলে প্লাগ মিটিং করে ফেরত দিব। আমরা এটা কোনোভাবেই এইভাবে অবৈধ অনুপ্রবেশ গ্রহণ করব না। এইভাবে আমরা শক্ত অবস্থানে আছি। শুধু মাতৃভাষা বাংলা এবং মুসলিম হওয়ার অপরাধে তাদের জোর করে বাংলাদেশে পাঠাতে মরিয়া পশ্চিমবঙ্গের নতুন সরকার।
তবে বাংলাদেশের সীমান্তরক্ষী সেনাদের বাধার মুখে কেউই দেশের ভেতরে ঢুকতে পারেনি, বরং পুশিনকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়িয়েছে দুই দেশের সীমান্তরক্ষীরা। প্রশ্ন উঠছে, দুই দেশের সীমান্তে হঠাৎ এমন পরিস্থিতি কেন? ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে চলমান বিতর্ক এবং বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান অবস্থার জেরেই সম্প্রতি পুশিনের ঘটনাগুলো ব্যাপক হারে বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এরপর থেকেই অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বাঙালি ও মুসলিমদের জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনা শুরু হয়। সম্প্রতি বিজেপি দলের নেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ব্যাপক হারে বেড়েছে পুশিনের ঘটনা। সঙ্গে বাংলাদেশ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো শিরোনামে উঠে আসছে পশ্চিমবঙ্গের নতুন সরকারের মুসলিম বিদ্বেষের জেরে বাঙালি মুসলিমদের জোর করে বাংলাদেশে পুশিনের বিষয়টি। আর অবৈধ বাংলাদেশি আখ্যা দিয়ে পুশিনের চেষ্টার মুখে যেসব বাংলাদেশি আসলেই অবৈধভাবে ভারতে অবস্থান করছে তাদের যথাযথ প্রক্রিয়া মেনে ফেরত পাঠানোর আহ্বান জানালেও তোয়াক্কা করছে না শুভেন্দু অধিকারীর সরকার। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের মদনপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের একই পরিবারের 4 জন সহ দগ্ধ হয়েছেন 5 জন। সকালে দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দগ্ধদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। দগ্ধরা হলেন গৃহকর্তা মান্নান, তার স্ত্রী সুলতানা, 2 সন্তান সিয়াম মিম এবং পথচারী শিশু হজরত আলী। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায়। এদের মধ্যে সুলতানার শরীরের 90%, ছেলে সিয়াম 77%, স্বামী মান্নান 30%, মেয়ে মিম 41% দগ্ধ হয়েছে। পথচারী শিশু হজরত আলী 8% দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন ডাক্তার। এদের মধ্যে মা ও মেয়ের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং বাবা ও ছেলের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে। দেশের বিভিন্ন জায়গায় আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। চট্টগ্রামে পূর্ব বাকুলিয়া ওয়ার্ডে মির্জাখালী সেকেন্ডারি অংশ খনন কাজের উদ্বোধন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, খাল ও জলধার দখলমুক্ত করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে পারলে নগরীতে জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে। সামাজিক সম্প্রীতি ও আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ আলোচনা সভা হয়েছে গাইবান্ধায়। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। সবাই অনলাইনে যুক্ত ছিলেন গাইবান্ধা 5টি আসনের সংসদ সদস্যরা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু বলেছেন, এবার বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব ও বরাদ্দ নিশ্চিত করা হবে। মুন্সিগঞ্জের বিক্রমপুর আদর্শ কলেজে নবনির্বাচিত গভর্নিং বোর্ডের পরিচিতি সভার শেষে তিনি একথা বলেন। শিক্ষার মান উন্নয়নে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মতবিনিময় সভা হয়েছে চাঁদপুরের কচুয়ায়। আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজ মাঠে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন। মাদক বিরোধী মিছিল ও সমাবেশ হয়েছে টাঙ্গাইলের মির্জাপুরে। আজগোনা ইউনিয়নের হাটুভাঙ্গা এলাকায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন খান। নাটোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। সকাল 11:30টার দিকে হাসপাতাল গেটে এতে অংশ নেন ভুক্তভোগী পরিবার, এলাকাবাসী ও হাসপাতালের রোগীরা। গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা হয়েছে কেরানীগঞ্জে। সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক। জিঙ্ক সমৃদ্ধ ধান ও গমের আবাদ সম্প্রসারণে নীতি নির্ধারক ও প্রকল্প অংশীদারদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোহাম্মদ মাসুদ রানা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ম্যারাথন হয়েছে নোয়াখালীতে। ভোর 5:30টায় শহরের সোনাপুর ডিগ্রি কলেজের সামনে থেকে শুরু হয় ম্যারাথনটি। 7.5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। লালমনিরহাটে জেলা পরিষদের মালিকানাধীন ডাক বাংলার 150 ফুট সীমানা প্রাচীর ধসে পড়েছে। এতে সীমানা প্রাচীরের ভেতরে নবনির্মিত ড্রেনের একটি অংশ ভেঙে যায়। জেলা পরিষদের সহকারী প্রকৌশলী রাশিদুল ইসলাম জানান, স্থানীয় এক প্রভাবশালী বিল্ডিং কোড অনুসরণ না করে জেলা পরিষদের জায়গা দখল করে অপরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ করেছে। এতে প্রাচীরটি ধসে যায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ। ফ্যাসিবাদী সরকার অর্থনীতিতে যে বিপর্যয় ঘটিয়েছে, রাজনৈতিক সংস্কার ছাড়া পুনরুদ্ধার সম্ভব নয় বললেন অর্থমন্ত্রী।
নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, ঔষধ, চিকিৎসা সরঞ্জাম, মোবাইল ফোন ও প্রযুক্তি পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব বাজেটে। দাম বাড়বে সিগারেট, বিলাসবহুল গাড়ি ও আমদানি করা শৌখিন পণ্যের। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় 8 দিন হাসপাতালে লাইসেন্স বাতিল, ভর্তি রোগীদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের। এবার নৌপথে বিএসএফ এর পুশিনের চেষ্টা রুখে দিল বিজিবি। পুশিনকে ভারতের হিন্দুত্ববাদী সরকারের মুসলিম বিদ্বেষী আচরণ বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।